বিডিআর সদস্যরাই সেনাদের হত্যা করে, সেনাপ্রধানের সাফ কথা। কাদা ছোড়াছুড়িতে সার্বভৌমত্ব বিপন্নের শঙ্কা। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথই উপযুক্ত বললেন নাহিদ ইসলাম। নতুন দলে দায়িত্ব নিতেই পদত্যাগ। কাদের স্বার্থ রক্ষায় দেরিতে নির্বাচন, প্রশ্ন তারেক রহমানের। ভোটের জন্য বিএনপির তাগাদা স্বাভাবিক বিষয়। অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, কাল সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। সাজেকে রিসোর্ট সহ শতাধিক স্থাপনা পুড়ে 50 কোটি টাকা ক্ষতির দাবি। নিঃস্ব লুসাই ত্রিপুরা জনগোষ্ঠীর 2 শতাধিক মানুষ। আমন্ত্রণ বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিনি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। পিলখানা হত্যাকাণ্ড সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, এতে কোনো সন্দেহ নেই। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য, এমন মন্তব্য করে পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে সবারই ক্ষতি হবে। রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মঙ্গলবার এসব কথা বলেন তিনি। বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসার সহ সভা স্মরণে এক আলোচনা সভাও দোয়ার আয়োজন করে রাওয়া ক্লাব কর্তৃপক্ষ। এতে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানান। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ না থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলেও আশঙ্কা করছেন তিনি। মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। সেনাপ্রধান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ সবাই একে অপরের বিরুদ্ধে বিষাদগারে ব্যস্ত, আর এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা সেনাপ্রধানের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায়ের কথা জানিয়ে পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সুসংহত করতে সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে ভূমিকা রাখা বেশি প্রয়োজন। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানে বিজয়ের পর 8 আগস্ট ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। তথ্য সহ 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দল গঠনের সিদ্ধান্ত এলে গুঞ্জন ওঠে দলটির শীর্ষস্থানীয় নেতৃত্বে যাচ্ছেন নাহিদ। অবশেষে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। বলেন, অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এখনো ব্যর্থ। সেই আকাঙ্ক্ষা পূরণে তাই রাজপথে থাকাকে জরুরি মনে করছেন তিনি। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং
আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। তবে দলে কোন ভূমিকায় যাচ্ছেন সে বিষয়ে 28 ফেব্রুয়ারি দল ঘোষণার দিন জানা যাবে বলে জানান তিনি। এদিকে এখনো সরকারে থাকছেন ছাত্র প্রতিনিধি 2 উপদেষ্টা। এখনো আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনও দায়িত্ব রয়েছে, তারা এখনও সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরও শক্ত হবে বলেও আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। আন্দোলনের পরে এবং একই সাথে ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেরিতে হলে কাদের স্বার্থ রক্ষা করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এমন প্রশ্ন করেন। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বক্তব্যে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জেলার টাউন হল মাঠে কাউন্সিলের আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি। কাউন্সিলে প্রথমবারের মতো সরাসরি ভোটে নেতাদের নির্বাচিত করেন কাউন্সিলররা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনের দাবি স্বাভাবিক বিষয়। নির্বাচনের দাবিকে কিছু মানুষ ও সংগঠন কেন অস্বাভাবিক বলতে চাইছেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের সাম্প্রতিক অস্থিরতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও গণতান্ত্রিক পরিবেশ। সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব। এই হোক। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করতেই শেখ হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকাণ্ড চালানো হয় মন্তব্য বিএনপি মহাসচিবের। মির্জা ফখরুল বলেন, হত্যাযজ্ঞের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবি শিগগিরই পূরণ হবে। সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় চলে এক নির্মম হত্যাকাণ্ড। তৎকালীন বিডিআরের দরবার চলাকালে শুরু হয় হামলা ও গুলি। 2 দিন ধরে চলা হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ প্রাণ হারান 74 জন। পিলখানা শহীদদের স্মরণে সম্প্রতি দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে সরকার। সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে তাদের সামরিক সচিবগণ, স্বরাষ্ট্র উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানেরা শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। বিজিবির মহাপরিচালক, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও শহীদ পরিবারের স্বজনেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পালন করা হয় 1 মিনিট নীরবতা। তদন্তের মাধ্যমে বের করে জাতিকে জানানো যে কারা নেপথ্যে ছিল এবং তাদেরকেও বিচারের আওতায় আনা। আমরা তো ওয়েট করেছিলাম যে আর্মি বাঁচাতে যাবে, তো যেহেতু আর্মি তখন বাঁচাতে যেতে পারে নাই, এটার পিছনে কে আছে কারা আছে এটা দেশ জাতি সবাই এখন জানে। এটা নিয়ে তদন্ত হচ্ছে, কমিশন হচ্ছে।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যার সুষ্ঠু বিচারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তা আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। পিলখানা শহীদদের প্রতি বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠন ও সংস্থাও শ্রদ্ধা জানায়। বিএনপির মহাসচিব বলেন, হত্যাকাণ্ডের যোগসাজশ থাকায় শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগসাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। দুদিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। নৃশংস পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠন ও শহীদ পরিবারের সদস্যরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 18 বছর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন। 2005 সালে 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 327 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে বিতর্ক শুরু হলে তত্ত্বাবধায়ক সরকারের সময় 85 জনকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতরা মামলা করলে তা খারিজ করে রায় দেয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। পরে তারা আপিল করলে 2010 সালের 12 এপ্রিল 85 কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের রায় দেয় প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ আপিলে ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা স্থগিত হয়। 2022 সালের 1 সেপ্টেম্বর তাদের চাকরি পুনর্বহালের রায় বাতিল হয়। 2023 সালে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করেন চাকরিচ্যুতরা। সেই রিভিউ শুনানির রায় হলো। বিচার প্রার্থী মানুষের যে ন্যায় বিচার পাওয়ার ধারাবাহিকতা শুরু হয়েছে, সেই ধারাবাহিকতায় 27তম বিসিএসের পরে আজ 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তার মামলার রায় আপিল বিভাগ কর্তৃক একটু আগে ঘোষণা করা হলো। আজকে রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং আমি মনে করি এই ন্যায় বিচারের প্রতিষ্ঠার ধারা যদি অব্যাহত থাকে, আগামী দিনে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সবকিছু পুনরুজ্জীবিত হবে। আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 100 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 100টি অভিযোগ দাখিল করা হয়েছে। দুপুরে ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে এই অভিযোগ জমা দেওয়া হয়। সংগঠনটি জানায়, গুম হওয়া 100 জনের মধ্যে 95 জন এখনও নিখোঁজ। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব, পুলিশ, ডিবির সাবেক 60 কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলে জানান আইনজীবী শিশির মনির। বলেন, ট্রাইব্যুনালে সঠিক বিচার প্রত্যাশায় স্বজনরা। অভিযোগগুলো দায়ের করেছে, আমরা এক্সপেক্ট করব দ্রুততম সময়ের মধ্যে এগুলো ইনভেস্টিগেশন হবে। প্রপার ঘটনার আদলে প্রপার লোককে আসামি করে ফরমাল চার্জ দায়ের করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু ইনভেস্টিগেট করেছি, নিজেদের সামর্থ্য অনুযায়ী তার সফট কপি এবং হার্ড কপি দুটোই আমরা ট্রাইব্যুনালের সামনেও ইনভেস্টিগেশন এজেন্সির সামনে আমরা জমা দিয়েছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সব আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দুপুরে শিক্ষকদের প্রতিবাদের মুখে উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে ঢোকেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে তাকে বের হয়ে যাওয়ার আলটিমেটাম দেন। এ ঘটনায় শিক্ষকরা প্রতিবাদ করেন এবং ছাত্রদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা জানান। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 5 দাবিতে ভিসিকে 2 দিন অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ 50 কোটি টাকা বলছে প্রশাসন। পুড়েছে রিসোর্ট, রেস্টুরেন্ট সহ শতাধিক রিসোর্ট ও স্থাপনা। আগুনে 35টি বসতবাড়ি পুড়ে যাওয়ায় চরম সংকটে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর
200 মানুষ। দুর্গম এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বেড়েছে আগুনের ক্ষয়ক্ষতি, বলছে ফায়ার সার্ভিস। সাজেকের ইতিহাসে ভয়াবহতম অগ্নিকাণ্ডে রিসোর্ট, রেস্টুরেন্ট ও দোকানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় সাজেকের রুইলিপাড়ার এই স্টোন গার্ডেনে রাত কাটিয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরার জনগোষ্ঠীর মানুষ। আগুনের লুসাই জনগোষ্ঠীর 16টি ও ত্রিপুরাদের 19টি বসতঘর পুড়ে যায়। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শেষ সম্বল হারানো মানুষেরা। আমরা তো কিছু রক্ষা করতে পারছি না, সব আমার আত্মীয় স্বজনের বাড়ি পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ আমাদেরকে যাতে সাহায্য করে, আমাদের অন্তত থাকার মতো হলে ব্যবস্থা করে দেয়। আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের জরুরি খাবার ও আশ্রয় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাজেকের রিসোর্ট মালিকেরা। নিঃস্ব মানুষদের সহায়তায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। আমার রিসোর্ট প্রায় 40 লাখের উপরে হবে, প্লাস হবে, পুড়ে গেছে। এখন সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক। ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ রিসোর্ট কাঠের বাড়ি হওয়ায় বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রিসোর্টে পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকায় আগুন নেভানো যায়নি, জানালেন কর্মকর্তা। প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায়, তাহলে আগুন বড় হতে পারে না। সাজেকে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগ আমলে সরকারি কেনাকাটায় ইজিপি ব্যবস্থা চালু হলেও দুর্নীতি বেড়েছে। টিআইবির অভিযোগ, ঠিকাদারদের যোগসাজশ ও রাজনীতিবিদদের কাছে জিম্মি সরকারি ক্রয় খাত। এমন চিত্র উঠে এসেছে গবেষণায়। 2012 থেকে টেন্ডারে কেনাকাটার 92% করে 10টি মন্ত্রণালয়। দুপুরে রাজধানীতে এসব তথ্য তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 2012 সালে কেনাকাটায় দুর্নীতি কমাতে চালু হয় ভার্চুয়াল কার্যক্রম ইজিপি বা টেন্ডার, কিন্তু আদতে দুর্নীতি কমাতে পারেনি এই উদ্যোগ। এমনটাই উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক গবেষণায়। টিআইবি বলছে, 2012 থেকে 2024 সাল পর্যন্ত টেন্ডারে যত কেনাকাটা হয়েছে তার 92%ই করেছে মাত্র 10টি মন্ত্রণালয়। হাতে গোনা কয়েকজনই ঘুরে ফিরে কাজ পেয়েছেন, কখনো একক নামে, কখনো যৌথ মূলধনী প্রতিষ্ঠান খুলে কাজ বাগিয়ে নেওয়া হতো। আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটির আরো ডিজিটালাইজড হয়ে আরো বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারি ক্রয় খাতকে জিম্মি করা হয়। দুর্নীতি কমাতে ইজিপি চালুর কথা বলা হলেও উল্টো প্রাতিষ্ঠানিক রূপ পায় দখলদারিত্ব। সরকারি ক্রয় খাত একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে জিম্মিয়ে ধসায় আছে এবং সেটির এখনকার প্রেক্ষিতে আরো বেশি যে বার্তাটি আমাদের আজকের গবেষণায় আমরা দিতে চাই, সেটা হচ্ছে যখন হাত বদল হয় তখন নিয়ন্ত্রণ ঠিকই অব্যাহত থাকে, কিন্তু সেটি মানে হাতের পরিবর্তন হয় শুধু। টিআইবি বলছে, এক যুগ ধরে 61% বেশি কাজ গেছে 5% ঠিকাদারের কাছে, যেখানে 10% ঠিকাদারের দখলে, 1%-এরও কম বাজার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেট আগামী জুন মাসেই পেশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। রোজার পর মূল্যস্ফীতি 7 থেকে 8% ঘরে নামিয়ে আনা হবে বলেও আশা করেন তিনি। উপদেষ্টা বলেন, রোজার নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, চিনি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। রোজার সময় যাতে দাম না বাড়ে সে লক্ষ্যে কাজ করছে সরকার। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টাকা পাঠানোর বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, এটি দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে হলে সেটা দেখার বিষয়, তবে আর্থ সামাজিক উন্নয়নে খরচ হলে সমস্যা নেই। এনজিও ব্যুরো কোনো সমস্যা পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।
জুনের পরে বাজেট অপেক্ষা করে না কারোর জন্য। অনেকগুলো কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কোনো সময়ই কিন্তু বাজেট অপেক্ষা করে না রাজনৈতিক। আমরা রিভাইজ বাজেট আমাদের করতেই হবে, করছি আমরা, কারণ অনেক ব্যয় এসে অ্যাডজাস্ট করে। আর ওই বাজেটটা আমরা করব, জুনের বাজেট দেব। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর চাঁপাইনবাবগঞ্জে আগাম মুকুল এসেছে আম গাছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা চাষিদের। তবে চাষের শ্রমিক, সেচ, বালাইনাশক সহ অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ায় আমের ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষি অ্যাসোসিয়েশনের। চাঁপাইনবাবগঞ্জে ফাল্গুনের শুরুতেই গাছে গাছে আমের মুকুল। মৌসুমের শুরুতেই মিলছে ভালো ফলনের আভাস। চাষিরা বলছেন আবহাওয়া ভালো থাকায় এবার আগাম মুকুল এসেছে আম গাছে। প্রাকৃতিক দুর্যোগে না পড়লে এই মৌসুমে ভালো লাভের আশা আম চাষি ও ব্যবসায়ীদের। এক বছর ভালো আম হয়, এক বছর হচ্ছে যে তুলনামূলক কম হয়। তো সেই হিসাবে এবছর আমের মুকুলের পরিমাণটা খুবই ভালো। আমরা বাগানে স্প্রে শুরু করেছি, পানি দিচ্ছি, আমরা পরিচর্যা শুরু করেছি। সামনে যে আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা মনে করছি এবার আমরা এত ভালো কিছু করব। এবছর শ্রমিক, সেচ, বালাইনাশক সহ চাষের সবকিছুতেই ব্যয় বেড়েছে। তাই ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষি অ্যাসোসিয়েশনের। 10 বছর পরিসংখ্যান যদি দেখেন, আমের দাম যেখানে ছিল সেখানে কিন্তু আছে, কিন্তু যদি পরিচর্যা খরচ বলেন সেটা কয়েক গুণ বেড়ে গেছে। স্পেশালি হচ্ছে লেবার খরচটা বেড়েছে, আর সাথে ফি বছর যেটা বাড়ছে সেটা হচ্ছে কীটনাশকের দাম। কৃষি বিভাগ বলছে জেলার 75% গাছে এরই মধ্যে মুকুল এসেছে। এক সপ্তাহের মধ্যেই 90 থেকে 95% গাছেই মুকুল আসবে। পরিচর্যার বিষয়ে চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পূর্ণভাবে যখন ফুলটা ফুটে যাবে তারপর থেকে নিয়মিতভাবে সেচ এটা নিশ্চিত করতে হবে। তার জন্য আমরা কাজ করছি এবং এর পাশাপাশি যে স্প্রেগুলো করতে হয় ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে, অর্থাৎ মুকুল ফুটার আগে একটা স্প্রে করছে তারা। এবছর চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আমের বাগান করা হয়েছে। গত বছরের চেয়ে 100 হেক্টর কমেছে বাগান। তবে বর্ষা মৌসুমে লাগানো হবে নতুন আম গাছ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।